বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় এবং তোমাদের দয়ায় আমি ভালো আছি। আমি তারিক সালাউদ্দিন মামুন, প্রভাষক রসায়ন, আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমি বিএসসি অনার্স চতুর্থ বর্ষ শ্রেণীর নিউক্লিয় রসায়ন নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আমাদেরকে তোমাদের সাথে সংযুক্ত করার সুযোগ করে দিয়েছেন। সে আমাদের যথাযথ কর্তৃপক্ষ, আমাদের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর নারায়ণ চন্দ্র ভৌমিক স্যার, অধ্যক্ষ স্যার, বিভাগীয় প্রধান স্যার সহ সকল কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আজ তোমাদের নিউক্লিয় রসায়ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যে নিউক্লিয়ার বিক্রিয়ার অধ্যায়টা শেষ করেছি। তোমরা জানো যে আমাদের অধ্যায়গুলো ভাগ করা থাকে, তাই প্রত্যেকের নির্দিষ্ট যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর উপর আমরা আলোচনা করে থাকি। তা আমি নিউক্লিয়ার বিক্রিয়া নিয়ে আলোচনা করেছি বিশদ এতদিন পর্যন্ত, এবং অনেক কিছুই মোটামুটি সিলেবাসে যেগুলো উল্লেখিত আছে সবগুলোই আমি আলোচনা করার চেষ্টা করেছি। আমি জানি না তোমরা কতটুকু আত্মস্থ করতে পেরেছ। এবং সর্বশেষ আমরা কিউ মান কিভাবে বের করতে হয়, গাণিতিক সমাধান সেটা আমরা করে দিয়েছি। গাণিতিক সমাধান করার সূত্রটা লিখে দিয়েছি। তোমরা অঙ্কে দাগ দেওয়া থাকলে সেই সূত্রের সাহায্যে সরাসরি অঙ্কটা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা মূলত আজকে সারসংক্ষেপ আরেকটু আলোচনা করে দিব। এই অধ্যায়ের যে মূল অংশগুলো যেগুলো আমরা পড়েছি, যেগুলো বিগত সালে এসেছে, সেগুলোর উপর আমি আজকে কিছুটা আলোচনা করব। তার মানে বলতে পারো অনেকাংশে সেটা পুনরালোচনার ক্লাস। পরবর্তী অধ্যায় নির্ধারণ পরবর্তী যেদিন আমার ক্লাস থাকবে সেদিন, অথবা আমরা যদি নিউক্লিয়ার কেমিস্ট্রি বাদ দিয়ে অন্য একটা অধ্যায়ে যাই, আমরা সেটা স্যারদের সাথে কথা বলে আলোচনা করে সিদ্ধান্ত নেব পরবর্তী আমি কোন অধ্যায়টাতে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিউক্লিয়ার বিক্রিয়া আজকে দেখো আমরা এখানে লিখেছি পাঠদানের বিষয়বস্তু নিউক্লিয়ার বিক্রিয়া এবং এর শর্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিউক্লিয়ার বিক্রিয়া এবং এর শর্ত একদম সংক্ষেপে যদি বলি, এক কথায় যদি বলি, নিউক্লিয়াসের পরিবর্তনটাই হলো কি নিউক্লিয়ার বিক্রিয়া, একদম মূল অংশ যেটা। তার মানে কি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এক মৌল অন্য মৌলে পরিণত হবে না কখনো, শুধু ইলেকট্রন আদান প্রদান, শেয়ার অথবা স্থানান্তর হবে। কিন্তু নিউক্লিয়ার বিক্রিয়ায় তোমার কি করবে, এক মৌল অন্য মৌলে পরিণত হবে। তাহলে পরিবর্তনটা কোথায় হবে, নিউক্লিয়াসে। পরিবর্তনটা কোথায় হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিউক্লিয়াসে। তার মানে যে বিক্রিয়া এক মৌল অন্য মৌলে পরিণত হয় এবং প্রচুর পরিমাণে শক্তি সেখান থেকে বের হয়ে আসে, সেটা হলো নিউক্লিয়ার বিক্রিয়া। অবাক হওয়ার বিষয়, রাসায়নিক বিক্রিয়ায় যে শক্তি বের হয়, নিউক্লিয়ার বিক্রিয়া তার কয়েক লক্ষ গুণ বেশি পরিমাণ শক্তি বেরিয়ে আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন আমরা নিউক্লিয়ার বিক্রিয়া, আর এখানে একটা কথা লিখেছি নিউক্লিয়ার বিক্রিয়ার শর্ত। অর্থাৎ একটি নিউক্লিয়ার বিক্রিয়া গঠিত হতে গেলে তার কিছু শর্ত থাকে। যেমন আমি ইতিমধ্যেই সংজ্ঞায় বলার সময় বলেছি যে নিউক্লিয়ার বিক্রিয়াটা যখন সংগঠিত হবে তখন তার নিউক্লিয়াসের পরিবর্তন হবে। আর নিউক্লিয়াসের পরিবর্তন হওয়া মানে কি, এক মৌল অন্য মৌলে পরিণত হবে, এটা একটা শর্ত। নিউক্লিয়ার বিক্রিয়ায় কি হবে, দেখা গেছে যে বিভিন্ন ধরনের কণা বা রশ্মি কি হবে, বের হয়ে যাবে। একই সাথে সেখানে বিপুল পরিমাণ শক্তি বের হবে। নিউক্লিয়ার বিক্রিয়ায় আমার বিক্রিয়ক এবং উৎপাদ যেগুলো হবে, জনক এবং জাতক, তার সাথে যে সহ উৎপাদগুলো হবে, তাদের সকলের চার্জ সংখ্যাটাও কি থাকবে, সমান থাকবে। সকলের চার্জ সংখ্যাটা কি থাকবে, সমান থাকবে। নিউক্লিয়াসের ভর বা বিক্রিয়কের ভর এবং উৎপাদের ভর পরস্পর কি হবে, সমান হবে। সাধারণভাবে তাত্ত্বিকভাবে সেটা কি হবে, সমান হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এখন আমরা এরকম শর্ত সাপেক্ষে আমাদের ধারাবাহিকভাবে বিক্রিয়াগুলো শর্ত যারা মানবে তারাই হবে কি নিউক্লিয়ার বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি একটি উদাহরণ দেখি, উদাহরণ দেখে যদি তার নিউক্লিয়ার বিক্রিয়ার যে শর্তগুলো আছে সেগুলো সেখানে প্রতিফলিত হয়েছে কিনা সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। তার মানে যদি কখনো এই প্রশ্নটা কয়েকবার এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, আমি দেখেছি, আমি পূর্বেই বলেছি, বিগত সালে যে কোশ্চেন গুলো এসেছে সেইগুলোর আলোকে মূলত আমরা আলোচনাটা করব আজকে। তো এই প্রশ্নটা বেশ কয়েকবার এসেছে যে নিউক্লিয়ার বিক্রিয়ায় কোন কোন শর্ত মানতে হয়। আমরা হুবহু মুখস্থ করব না, মূল যে অংশগুলো অনুধাবন করে করে আনসারগুলো চেষ্টা করব করার।
তাহলে আমরা একটা বিক্রিয়াকে যদি উদাহরণ হিসেবে নিয়ে আমরা দেখি সেই বিক্রিয়ার মধ্যে সবগুলো শর্ত আরোপিত হয়েছে কিনা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। যেমন আমরা যদি দেখি, ধরো কার্বন 13 6, প্রোটিয়াম ধরো এখানে হলো 2 4, 4 1 7, 2 চলে গেলে 5, ধরো বোরন 13 14 14 4 10। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা আমি যে কথাটা বলেছিলাম যে আমার একটি নিউক্লিয়ার বিক্রিয়া সংঘটিত গেলে তার শর্তগুলো মানতে হবে। এই বিক্রিয়া যদি তার শর্ত মেনে থাকে তাহলে বুঝবো যে এটা নিউক্লিয়ার বিক্রিয়া বা এটা নিউক্লিয়ার বিক্রিয়ার একটি যথার্থ বা যথাযথ উদাহরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেমন আমি যে কথাটা বলেছিলাম যে এই নিউক্লিয়ার বিক্রিয়া নিউক্লিয়াসে কি হয়, পরিবর্তন হয়। তোমরা যদি লক্ষ্য করো, আমার এটা হলো টার্গেট, পূর্বে আমরা বলেছি এটা হলো আমার কি টার্গেট, অর্থাৎ কার্বনের যে আইসোটোপটা আছে সেটা হলো আমাদের টার্গেট। এটা হলো জনক, তাকে আমরা আঘাত করেছি কার সাহায্যে, প্রোটিয়াম অর্থাৎ হাইড্রোজেন তথা প্রোটিয়ামের সাহায্যে আঘাত করা হয়েছে। তো এটা যাকে দ্বারা আঘাত করা হয় সেটা হলো নিক্ষেপক বা প্রজেক্টাইল, আর যাকে আঘাত করা হয় সেটা হলো টার্গেট বা জনক। তো এর দ্বারা যখন একে আঘাত করা হবে তখন একটা যৌগ নিউক্লিয়াস হয়। আমরা আজকে সময় থাকলে আবারও সেই অংশটা একটু দেখিয়ে দিব। একটা যৌগ নিউক্লিয়াস হয়, হওয়ার পরে সেখান থেকে আলফা কণাটা, এটা হলো কি আলফা কণা বের হয়ে গেছে এবং বিপুল পরিমাণ শক্তি সেখানে বের হয়। তো লক্ষ্য করো, এই প্রোটিয়াম দ্বারা যখন কার্বন নিউক্লিয়াসকে আঘাত করা হয়েছে সেই কার্বন নিউক্লিয়াসটা পরিবর্তিত হয়ে গেছে কোথায়, বোরন। তাহলে আমার নিউক্লিয়াসে পরিবর্তন হয়েছে। যদি নিউক্লিয়াসে পরিবর্তন না হতো, যদি প্রোটন সংখ্যার পরিবর্তন না হতো, তাহলে কিন্তু আমরা এই বোরনটা পেতাম না। তাহলে আমরা বলতে পারি যে এখানে নিউক্লিয়াসের পরিবর্তন হওয়া মানে হয়েছে বিধায় বোরন তৈরি হয়েছে। আমরা বলেছি যে ক্ষুদ্র কণিকা দ্বারা বৃহৎ কণিকা দ্বারা বৃহৎটাকে সাধারণত আঘাত করা হয় নিউক্লিয়ার বিক্রিয়া, তাও এখানে প্রতিফলিত হয়েছে। আমরা বলেছি যে জনক থেকে জাতক নিউক্লিয়াস হয়, সেটা হওয়ার সময় বিভিন্ন কণা বা রশ্মি নিউক্লিয়ার বিক্রিয়ায় বের হয়ে যায়। বের হয়েছে কে বের হয়েছে, হিলিয়াম 4। কি বের হয়েছে আমাদের, হিলিয়াম 4 এখান থেকে বের হয়েছে, অর্থাৎ আলফা কণা নির্গত হয়েছে। তুমি যদি বলো স্যার শক্তি, হ্যাঁ এখানে আমাদের বিপুল পরিমাণ শক্তিও কি করবে, বেরিয়ে যাবে। বলতে পারো স্যার কি পরিমাণ শক্তি বের হবে সেটা আমরা বুঝবো কিভাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়ে আমরা পূর্বে কথা বলেছি যে এখানে প্রজেক্টাইল দ্বারা কি গতিতে তুমি আঘাত করেছো, কি শক্তি তুমি প্রয়োগ করেছো, সেটার উপর অনেক সময় নির্গত শক্তিটা কি করে নির্ভর করে। নিউক্লিয়াসের ভাঙনের উপরও তার নির্গত শক্তিটা কি করে নির্ভর করে। তারপরও আমরা তাই নির্দিষ্ট মান না লিখে, ওই মান তোমার মুখস্থ করার দরকার নেই, তুমি শুধু বলবে যে শক্তি কি হয়েছে, নির্গত হয়েছে। তার মানে এটাও নিউক্লিয়ার বিক্রিয়ার শর্ত পূরণ করেছে। তুমি যদি দেখো বিক্রিয়কের ভর 13 আর 1 14, 10 আর 4 14, নিউক্লিয়ন সমূহের ভর পরস্পর কি আছে, সমান আছে। তুমি যদি দেখো প্রোটন সংখ্যা 6 আর 1 7, 5 আর 2 7 সমান আছে। তার মানে তার চার্জ সংখ্যা, বিক্রিয়ক এবং উৎপাদে চার্জ সংখ্যাও কি আছে, সমান আছে। তাহলে আমরা বলতে পারি এই বিক্রিয়াটি নিউক্লিয়ার বিক্রিয়ার শর্তকে কি করেছে, পূরণ করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি যদি কয়েকবার একটু পড়ে রাখো বা টোটাল নিউক্লিয়ার কেমিস্ট্রিটা যখন তুমি পড়ে ফেলবে, এই ধরনের কোশ্চেন যখন আসবে সহজেই তুমি আনসার করতে পারবে। তোমার সকল কোশ্চেন মুখস্থ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিছু কিছু কোশ্চেন অনুধাবন করে হুবহু বইয়ের লাইন টু লাইন মুখস্থ করবে, নো। তুমি 3টা বই দেখবে, 4টা বই দেখবে, এক একটা বই এক এক ভাবে আনসার আছে। আর নিজেকে যদি উপস্থাপন করতে পারো তাহলে আমি মনে করব যথার্থ। রসায়ন এমন একটা সাবজেক্ট, গাণিতিক ফর্মুলা ছাড়া বাকি সকল জায়গায় মোটামুটি নিজেকে উপস্থাপন করা যায়। আচ্ছা, যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই গেল আমাদের তোমার কি বলে নিউক্লিয়ার বিক্রিয়া এবং এই নিউক্লিয়ার বিক্রিয়ার শর্ত অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি যে বিগত সালগুলোতে এসেছে, আবারও আসার সম্ভাবনা আছে। এবার পরবর্তী এগুলো, এটা দ্বিতীয় হালকা এবং ভারী মৌলের নিউক্লিয়ার বিক্রিয়া। হালকা এবং ভারী মৌলের নিউক্লিয়ার বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হালকা মৌলের নিউক্লিয়ার বিক্রিয়া আর ভারী মৌলের নিউক্লিয়ার বিক্রিয়া দুটোই নিউক্লিয়ার বিক্রিয়া। আমরা পূর্বে পড়েছি, মনে আছে কিনা তোমাদের, শ্রেণীবিভাগে পড়েছি নিউক্লিয়ার বিক্রিয়াটা প্রাকৃতিক হয়,
কৃত্রিম হয়। সেদিকে যাচ্ছি না। আমাদের যে নিউক্লিয়ার বিক্রিয়ার শ্রেণী বিভাগ আছে সেখানে আমরা দেখেছি ফিশন এন্ড ফিউশন। সংযোজন হলো ফিউশন, আর ফিশন মানে হলো বিভাজন। তাহলে নিউক্লিয়ার সংযোজন হয়, নিউক্লিয়ার বিভাজন হয়। আমার এই ধরনের কোশ্চেনও পরীক্ষায় এসেছে বিগত দিনে। হালকা এবং ভারী নিউক্লিয়াসের বিক্রিয়া বা ভারী মৌলের নিউক্লিয় বিক্রিয়া। তাহলে আমি স্বাভাবিক সেন্সে সাধারণভাবে যে বিষয়টা আমাদের সামনে চলে আসে, যদি সেটা হালকা নিউক্লিয়াস হয়, যদি সেটা হালকা অর্থাৎ কম পারমাণবিক ভর বিশিষ্ট মৌল হয়, তাহলে তার বিক্রিয়াটা হবে নিউক্লিয়ার ফিউশন অর্থাৎ সংযোজন। সেটা কি হবে? সংযোজন বিক্রিয়া হবে। আর যদি ভারী নিউক্লিয়াস হয়, প্রজেক্টাইল দ্বারা যখন তাকে আঘাত করা হবে, সেক্ষেত্রে তোমার দেখা যায় তার বিভাজন হবে, একের অধিক দুই প্রায় কাছাকাছি ভর বিশিষ্ট মৌলে পরিণত হবে এবং সেখানেও বিপুল পরিমাণ শক্তি বের হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এবার দেখব হালকা এবং ভারী নিউক্লিয়াস কর্তৃক বিক্রিয়া। তাহলে হালকা এবং ভারী নিউক্লিয়াস কর্তৃক যদি বিক্রিয়াটা হয়, সেই বিক্রিয়াটা দুই ধরনের হতে পারে। তাহলে আমরা কি বলছি? হালকা নিউক্লিয়াস দ্বারা হবে কোন বিক্রিয়া? নিউক্লিয়ার ফিউশন। হালকা মৌল, হালকা মৌল যারা আছে, আর এটা হলো ভারী মৌল। হালকা মৌল হলো কম পারমাণবিক ভর বিশিষ্ট, আর ভারী মৌল হলো অধিক পারমাণবিক ভর বিশিষ্ট মৌল। তাহলে হালকা যেগুলো আছে এরা দেবে কি বলেছি? নিউক্লিয়ার ফিউশন অর্থাৎ কি? সংযোজন, একত্রিত হবে। আর ভারীটার ক্ষেত্রে বিভাজন হবে, যেহেতু সে ভারী নিউক্লিয়াস, তাকে যখন আঘাত করা হবে যৌগ নিউক্লিয়াস যথেষ্ট উত্তেজিত হয়ে একাধিক ভাগে কি হয়ে যায়? বিভক্ত হয়ে যায়। তার মানে মূলত তার ভরের কারণেই সংযোজন এবং বিভাজন বিক্রিয়াটা সংঘটিত হয়। আমরা দুটার জন্য দুটি উদাহরণ দিয়ে বিষয়টা উপস্থাপন করতে পারব। সাধারণত কম পারমাণবিক ভর বিশিষ্ট মৌল তথা হালকা মৌল সমূহ নিউক্লিয়ার ফিউশন মানে সংযোজন বিক্রিয়া দেয়। যথা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, ডিউটেরিয়াম দুটো আইসোটোপ একত্রিত হয়ে একটি বড় নিউক্লিয়াস, দুটো ক্ষুদ্র নিউক্লিয়ন একত্রিত একটি বড় নিউক্লিয়ন তৈরি করেছে এবং এখান থেকে বিপুল পরিমাণ শক্তি কি হয়ে গেছে? বেরিয়ে গেছে। এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া বা ফিউশন, ইংরেজিতে যেটাকে বলা ফিউশন বিক্রিয়া। একই সাথে এবং তোমাদের আরেকটি কথা বলি, আমরা এর পূর্বে বলেছি যখন নিউক্লিয়ার বিক্রিয়াটা ঘটবে, সেটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা দেখেছো। একটি বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়ার কথা যদি বলি, একটি রাসায়নিক বিক্রিয়া কখন সংঘটিত হবে? একটি রাসায়নিক বিক্রিয়া কখন সংঘটিত হবে? যারা এই যে দুটো পরমাণু পরস্পর আছে, এরা কি ধরে নাও এরা পরমাণু, এরা পরস্পর কি করবে? কাছাকাছি আসবে। কাছাকাছি যখন আসবে, তাদের প্রোটন আছে, ইলেকট্রন আছে, তার মানে কি? এদের মধ্যে বিকর্ষণ হবে, একই সাথে তাদের মধ্যে কিন্তু আকর্ষণ হবে। তো রাসায়নিক বন্ধনটা কখন হবে? যখন আকর্ষণটা বিকর্ষণকে অতিক্রম করবে, তখনই কিন্তু বন্ধন হবে বা রাসায়নিক বিক্রিয়া হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার নিউক্লিয়ার বিক্রিয়া, যখন নিউক্লিয়ার বিক্রিয়াটা সংঘটিত হবে, তখন তাদের কিন্তু এখানে একটা বিকর্ষণ বল কাজ করবে। স্থির বৈদ্যুতিক একটি বিকর্ষণ বল সেখানে কি করে? কাজ করে। আবার একটা আকর্ষণ থাকে।
তাই এই বিকর্ষণ বল কাজ করার কারণে তাদের মধ্যে এক ধরনের বাধার সম্মুখীন হয়, যেটা বলেছিলাম নিউক্লিয়ার বিভব বাধা। সেই বাধাটা যতক্ষণ পর্যন্ত অতিক্রম না হবে ততক্ষণ পর্যন্ত তারা সংযোজিত হবে না। এই বাধা অতিক্রম করে যখন, এরকম ঢেউয়ের মতো চিত্র ছিল, অতিক্রম করে যখন একত্রিত মানে সংঘর্ষ হয়, সংস্পর্শ হয়, তখনই তার কি হয়, নিউক্লিয়ার বিক্রিয়া হয় বা সংযোজন হয়। তাহলে এখানে শক্তি বেড়ে গেছে। একই সাথে আমরা যদি এখন দেখি অধিক পারমাণবিক ভর বিশিষ্ট, অধিক পারমাণবিক ভর বিশিষ্ট মৌল তথা ভারী মৌল নিউক্লিয়ার ফিশন মানে কি বিভাজন বিক্রিয়াতে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাধারণত উচ্চ পারমাণবিক ভর বিশিষ্ট মৌল তথা ভারী মৌল সমূহে নিউক্লিয়ার ফিশন মানে কি, যেটাকে বলা হয় বিভাজন বিভাজন বিক্রিয়া দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটা কি দেয়? নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়া দেয়। যেমন আমরা যদি দেখি উদাহরণ হিসেবে ইউরেনিয়াম, তার অনেকগুলো আইসোটোপ আছে। ইউরেনিয়াম 235, ইউরেনিয়াম 235 মৌল আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটার পারমাণবিক সংখ্যা আমরা জানি কত, 92। এটাকে ধরো N01, এটা হলো নিউট্রন, চার্জ নিরপেক্ষ একটি প্রজেক্টাইল। এই নিউট্রন দ্বারা তাকে কি করা হলো, আঘাত করা হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে যখন এটাকে নিউট্রন দ্বারা আঘাত করব, আমরা বলেছিলাম যে তার যৌগ নিউক্লিয়াস মতবাদ, সে অনুসারে বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে এরা দুইটা মিলে একটি অন্তর্বর্তী অবস্থার সৃষ্টি করে, যেটাকে বলেছিলাম আমরা যৌগ নিউক্লিয়াস। তাহলে এটার অবস্থাটা দাঁড়াবে ইউরেনিয়াম 236, এটা 92। এটা কিন্তু তার অস্থায়ী, এটা অস্থায়ী একটা মধ্যবর্তক হলো, যাকে আমরা বলেছিলাম যৌগ নিউক্লিয়াস। পূর্বের যদি ক্লাসগুলো করে তোমার যদি মনে থেকে থাকে, তো এখন এখান থেকে কি হবে, আমরা বলেছি যে স্বতঃস্ফূর্তভাবে সে যেহেতু ভারী নিউক্লিয়াস, সে একাধিক কণা বা মৌলে পরিণত হবে এবং সেখান থেকে বিপুল পরিমাণ শক্তি তোমার কি হবে, বেরিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যদি দেখি বেরিয়াম 141, বেরিয়াম 141, বেরিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 56। তাহলে এখানে ছিল 92, 92 থেকে 56 চলে গেল, তাহলে থাকে কত, 12 থেকে 6 গেল 6, 9, 5, 3, 36, 6, 12, 2, হ্যাঁ 36। তাহলে কার? ক্রিপ্টন। 36 টা কার? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 36 টা হলো আমাদের ক্রিপ্টন। তাহলে ভর সংখ্যা হলো, তার এখানে তুমি কয়টি নিউট্রন দেবে? ধরো আমি যদি এখানে দিয়ে দিই 92, তাহলে বাকিটা N01। এখন তুমি বলতে পারো, স্যার এখানে কয়টি নিউট্রন বের হয়ে যাবে, সেটা আমি বুঝবো কিভাবে? আমরা আবারও বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটা নির্ভর করবে এই যে প্রজেক্টাইলটা আছে, এই প্রজেক্টাইলের শক্তির উপর। তুমি কত শক্তিতে এই নিক্ষেপকটাকে নিক্ষেপ করেছো জনকের উপর বা টার্গেট নিউক্লিয়াসের উপর, সেটার উপর অনেক সময় নিউক্লিয়ার বিক্রিয়া নির্ভর করে। তবে একটা বিষয় লক্ষণীয়, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলেছিলাম আমরা নিউট্রন একটি কার্যকরী নিক্ষেপক হলেও, নিউট্রন একটি কার্যকরী নিক্ষেপক হলেও দুটো কোশ্চেন পড়েছি। একটা ছিল আধানযুক্ত কণা প্রয়োজন, আরেকটা ছিল নিউট্রন কার্যকরী নিক্ষেপক হলেও দীর্ঘগতি নিউট্রন নিউক্লিয়ার বিক্রিয়ায় অধিক কার্যকরী, কিন্তু উচ্চ গতি সম্পন্ন নিউট্রন নিউক্লিয়ার বিক্রিয়ায় কম কার্যকরী। বলবো স্যার কেন, মনে আছে কিনা জানি না। সেটা হলো উচ্চ গতির নিউট্রনটা যদি দেওয়া হয়, তাহলে সেই নিউক্লিয়াসকে ভেদ করে চলে যেতে পারে, সেখানে তার যে কম্পনটা সেটা ততটা সৃষ্টি হতে পারে না। কিন্তু যদি ধীরগতির নিউট্রন হয়, সেখানে শক্তিটা সঞ্চিত হবে, যৌগ নিউক্লিয়াসটা যথেষ্ট অ্যাক্সিলেরেট থাকবে এবং কম্পনটা বেশি হবে, ফলে তার স্প্রেডটা কি হবে, বেড়ে যাবে, অর্থাৎ নিউক্লিয়ার বিক্রিয়ার সম্ভাবনাটা বা প্রবাবিলিটিটা বেশি হয়। তাই উচ্চ গতির নিউট্রনের চাইতে নিম্ন গতির নিউট্রন, এগুলো অনেক সময় দেয় ছোট ছোট কোশ্চেন, নিম্ন গতির নিউট্রন নিউক্লিয়ার বিক্রিয়া অধিক কার্যকরী। আর সাথে আরেকটি সংযোগ যেটা আমি করেছি, সেই সংযোগটা হলো যে ধনাত্মক আধানযুক্ত যদি প্রজেক্টাইল থাকে, সেটা অধিক কার্যকরী। সেই বিষয়টা আমরা আগে বলেছি, আবার একটু মনে করে দিতে চাচ্ছি। নিউট্রন যেখানে চার্জ নিরপেক্ষ, অল্প গতির নিউট্রন দ্বারা নিউক্লিয়ার বিক্রিয়া ঘটানো যায়, কিন্তু আধানযুক্ত কণা অধিক কার্যকরী, কারণ
তাকে অনেক শক্তির বাধা, যখন আধানযুক্ত কণা থাকবে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, তখন বিভব বাধাটা বেশি হয়। তাহলে ওইটা অতিক্রম করে যখন সে নিউক্লিয়াসটাকে আঘাত করবে, তখন সেই নিউক্লিয়াসটা যথেষ্ট কি থাকবে, উত্তেজিত থাকবে। তো যাই হোক, নিউট্রন ব্যাদ করে চলে যাবে কেন? নিউট্রন চার্জ নিরপেক্ষ হওয়ার কারণে। তাহলে এই ক্ষেত্রে দেখো, তাহলে আমাদের 141 92, তাহলে আমাদের বর সংখ্যার ঘাটতি আছে কত? 2 একে 2, 9 এর 4 13, 141 92, 2 আর 1 3, 9 10 11 12 3 233, তো ছিল 236। তাহলে এখানে কয়টা নিউট্রন হবে? 3টা নিউট্রন। তার মানে এই যে নিউট্রন, এখানে কিন্তু যত বেশি কণা বের হবে তার শক্তিটাও কিন্তু তত বেশি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যত বেশি কণা বেরিয়ে যাবে তার শক্তিও তত বেশি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন দেখো আমরা যেটা দেখলাম বিষয়টা, তাহলে এই যে এটা কি ফিশন, একদম একদম শিশু বাচ্চাও বুঝবে। বিভাজন, সংযোজন, বিভক্ত হওয়া, এটা ইজি বিষয়। তার মানে এর দ্বারা যখন একে আঘাত করা হয়েছে, একটি অস্থায়ী মধ্যবর্তক সৃষ্টি হয়েছে, সাথে সাথে সে ভেঙে বেরিয়াম ক্রিপ্টন হয়েছে। এখন 3টা নিউট্রন। এমনও নিউক্লিয়ার বিক্রিয়া আছে, দেখে গেছে যে 48টা নিউট্রন বেরিয়ে গেছে, এমনও হতে পারে। তখন তুমি এটা সমতা করবে, পরমাণুগুলো সমতাকরণ করে নেবে। তাই আমি বলছি যে এটা যে নির্দিষ্ট এমন নয়, প্রজেক্টরের শক্তির উপরও সেটা নির্ভর করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এই গেল আমাদের হালকা মৌল এবং ভারী মৌলের নিউক্লিয়ার বিক্রিয়া, এগুলো এসেছে পরীক্ষায়। এরপরে 3 নাম্বার, প্রজেক্টাইল এবং নিউক্লিয়ার বিক্রিয়ার কৌশল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রজেক্টাইল এবং নিউক্লিয়ার বিক্রিয়ার কৌশল, এটা অনেকাংশে আমরা পড়ে ফেলেছি। এই যে একটু আগেও প্রজেক্টাইল নিয়ে অনেক কথা বলেছি, সেই প্রজেক্টাইলকে নিউক্লিয়ার বিক্রিয়াটা কিভাবে ঘটায়। প্রাকৃতিক নিউক্লিয়ার বিক্রিয়ার যতটা না প্রয়োজন, কৃত্রিম নিউক্লিয়ার বিক্রিয়ায় অবশ্যই প্রজেক্টাইলের ভূমিকা আছে। কারণ আমরা জানি 82-র উপরে মৌলগুলো সাধারণত প্রাকৃতিকভাবে তেজস্ক্রিয়, 82-র নিচের গুলো মৌলগুলো কৃত্রিমভাবে তেজস্ক্রিয় সাধারণত। কেন? তোমরা নিশ্চয়ই জানো, 82-র নিচের দুটো মৌল আছে, টেকনিশিয়াম এন্ড প্রমিথিয়াম, এই দুটো মৌল প্রাকৃতিকভাবে তেজস্ক্রিয়। এই দুটো মৌল কি প্রাকৃতিকভাবে তেজস্ক্রিয়। একই সাথে তোমার 93 থেকে মৌলগুলো, অর্থাৎ 118 পর্যন্ত মৌল অদ্যাবধি আবিষ্কৃত হয়েছে, পর্যায়ের সাথে স্থানও দেওয়া হয়েছে। তো 93 থেকে যে মৌলগুলো আছে সেগুলো হলো কৃত্রিম মৌল, কিন্তু 93 এর আগে দুটি মৌল আছে, সেটা হলো কৃত্রিম, একটা টেকনিশিয়াম আর একটা হলো প্রমিথিয়াম, মনে থাকে যেন। তাহলে যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা তাহলে এখন প্রজেক্টাইল এবং নিউক্লিয়ার বিক্রিয়ার কৌশল। তো নিউক্লিয়ার বিক্রিয়ার কৌশল, প্রজেক্টাইল আমরা কিছুটা বলে দিয়েছি, তারপর আমরা দেখি মনে আছে কি, একটু স্মরণ করে দিতে চাচ্ছি যে যেহেতু লিখেছি নিউক্লিয়ার বিক্রিয়ার কৌশল, বিভাজন ইত্যাদি কিভাবে হয়, সেটা আমি একদম সংক্ষেপে একটু বলে দিচ্ছি। আমি আবারও বলছি, নিউক্লিয়ার বিক্রিয়া আমরা সামনে আলোচনা করব না, পরবর্তী ক্লাসে অন্য টপিক নিয়ে আমরা আলোচনা করব। ধরো এটা হলো টার্গেট আর এটা হলো প্রজেক্টাইল। প্রজেক্টাইল বা নিক্ষেপক, আমরা বলেছি যে এটাকে তাহলে আমরা ত্বরণ যন্ত্রের সাহায্যে এর উপর নিক্ষেপ করব। তো যখন এটাকে এর উপর আঘাত করব, তখন তার অবস্থাটা হয় এরকম, কম্পনটা বেড়ে যায়। এটা হলো যৌগ নিউক্লিয়াস, এটা যৌগ নিউক্লিয়াস হয়। যখন এটা যৌগ, এর আগেও দেখেছি, আবারও বলছি, এটা যৌগ নিউক্লিয়াস হলো। তার মানে এর দ্বারা যখন একে আঘাত করা হবে, এর কিন্তু যথেষ্ট গতিশক্তি থাকবে, সেই শক্তিটা এখানে সঞ্চিত হবে। এর যে ভর বা ভারটা থাকবে সেটাও এখানে শক্তি রূপে সঞ্চিত হবে। তার মানে এরা দুইটা মিলে যে যৌগ নিউক্লিয়াস হবে, সেটা যথেষ্ট কি থাকবে, এক্সাইটেড থাকবে, যথেষ্ট উত্তেজিত থাকবে। নিউক্লিয়ন কণাগুলো পরস্পরকে এখান থেকে আকর্ষণীয় প্রভাব থেকে মুক্ত হয়ে বাইরে বের হয়ে আসতে চাইবে, কিন্তু বের হতে পারবে না। কারণ তোমরা নিশ্চয়ই জানো, ওই যে নিউক্লিয়ন গুলো আছে, যে পরমাণুর কেন্দ্রে যে প্রোটন নিউট্রন একত্রে থাকে, বলেছিলাম নিউক্লিয় বন্ধন শক্তি বা সবল নিউক্লিয় বল, যতক্ষণ পর্যন্ত ওই নিউক্লিয় বন্ধন শক্তি সে অতিক্রম না করবে, ততক্ষণ পর্যন্ত সে স্প্রেড হবে না, সে বিচ্ছিন্ন হবে না বা বিক্রিয়া দিবে না। তাহলে এই যৌগ নিউক্লিয়ার যথেষ্ট কি থাকে, উত্তেজিত থাকে। তথাপিও কিছু কণা দেখা যায় এখান থেকে নির্গত হওয়ার মতো শক্তি অর্জন করে। তখন ধরো আমরা এটাকে এইভাবে দেখাতে পারি,
এটা হলো নির্গত কণা, এটা হলো নির্গত কণা। মনে আছে নিশ্চয়ই? এই কণা বেরিয়ে আসলো, তার মানে আমার নিউক্লিয়ার বিক্রিয়া কিন্তু হয়ে গেল, কণা বের হয়ে আসছে। এখন এটাকে বলা হয় নিউক্লিয়ার কেমিস্ট্রির ভাষায় নিউক্লিয়ার বাষ্পীভবন। নিউক্লিয়ার কেমিস্ট্রির ভাষায় এটাকে বলা হয় নিউক্লিয়ার বাষ্পীভবন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কণা ততক্ষণ পর্যন্ত নির্গত হবে যতক্ষণ পর্যন্ত কণা নির্গমন হওয়ার মতো শক্তি সেখানে কি থাকবে? সঞ্চিত থাকবে। তারপরে যদি কিছু শক্তি অবশিষ্ট থাকে সেটাকে গামা রশ্মির আকারে, এটা কি গামা রশ্মির আকারে বের করে দিয়ে উৎপাদ নিউক্লিয়াস তৈরি করবে। তার মানে জনক থেকে আমরা কি পেয়ে গেলাম? জাতক পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটা হলো আমার যত নিউক্লিয়ার বিক্রিয়া হবে তা ঘটার একটি সম্ভাব্য কৌশল। সাধারণভাবে আমরা দেখিয়েছি, যেমন একটু আগে আমরা যে বিক্রিয়াটা লিখেছিলাম যে ইউরেনিয়াম, সেখানেও দেখো আমি একটা মাধ্যমিক অবস্থা দেখিয়েছি, ওটা না দেখালেও কিচ্ছু যায় আসে না, কিন্তু সত্যিকার অর্থে ভাঙার পূর্ব মুহূর্তে তারা একত্রিত হয়, হয়ে পরে সেটা ভেঙে যায়, বিচ্ছিন্ন হয়ে যায় বা একাধিক মৌলে পরিণত হয়। বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় কোন আলফা, বিটা, গামা ইত্যাদি কি হয়? নির্গত হয়। আবার এ বিষয়ক আমরা কথা বলেছিলাম, এটা অনেক সময় নির্ভর করে এনপি অনুপাতের সীমার উপর, কখন আলফা হবে বা বিটা, বিশেষ করে বিটা প্লাস, বিটা মাইনাস, গামা কখন হবে সেটা নির্ভর করে এনপি অনুপাতের সীমার উপর। সেটাও আমাদের অন্য অংশে আছে, অন্য অধ্যায়ে আছে, কিন্তু আমি শুরুর দিকে তোমাদেরকে একটু কথা বলেছিলাম। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই যে দেখো আমার এই হলো নিউক্লিয় বিক্রিয়ার কৌশল। যত নিউক্লিয়ার বিক্রিয়া হবে, কৃত্রিম নিউক্লিয়ার বিক্রিয়া বা প্রজেক্টাইল দ্বারা যদি তুমি নিউক্লিয়ার বিক্রিয়া সংগঠিত করতে চাও, তাহলে অবশ্যই আবারও বলছি তার একটি মাধ্যমিক অবস্থা হয়ে পরে সে কি হবে? বিচ্ছিন্ন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই ছিল আমাদের নিউক্লিয়ার বিক্রিয়া, প্রজেক্টাইল এর ভূমিকা। নিউক্লিয়ার বিক্রিয়া এবং প্রজেক্টাইলের ভূমিকা অনেক কথা বলেছি। এখন বাকি যে কাজটা সেটা হলো তুমি একটু বই থেকে পড়বে, আর বিশেষ করে বিগত সালে যেগুলো এসেছে আর সিলেবাসে যে টপিকগুলো উল্লেখ আছে এগুলোর কোনোটাই যেন আমাদের বাদ না যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সামনের ক্লাসে আশা করি যদি সুস্থ থাকি, ভালো থাকি, অন্য এক অধ্যায় অন্য টপিক নিয়ে আমরা হাজির হব। তা আশা করি তোমরা একটু, যেহেতু আমরা অনলাইন ক্লাস, সরাসরি ক্লাস নিতে পাচ্ছি না, রেকর্ডিং ক্লাস, তোমরা আবারও বলছি যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা মেসেঞ্জারে নক করবে, আবার আমাকে ব্যক্তিগতভাবে ফোন করেও জানতে পারো। আমার নাম্বারটা তোমাদের কাছে তো আছেই, না থাকলে 01712230082, ঠিক আছে? এই নাম্বারে ফোন করে তোমরা অবশ্যই আমার কাছ থেকে যদি কোনো কিছু জানার থাকে তথ্যাদি নিতে পারো। আর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পড়ার কোনো বিকল্প নাই। আমি বলবো তোমরা পড়াশোনা করবে। আর এখন তোমরা 4th ইয়ার স্টুডেন্ট, তার মানে এখন তোমার নিজেকে গড়ার একটি উত্তম সময়। তুমি একটা সময় গিয়েছে ইন্টারমিডিয়েট পাস করার পরে, আর এখন হলো অনার্স পাস করার পর মাস্টার্স চলতে থাকবে। একই সাথে তোমার আমাদের সকলের উদ্দেশ্যে একটি ভালো চাকরি পাওয়া। সেটা কিভাবে পাওয়া যায় সেটার জন্য প্রস্তুতি আমরা অনেকবার, ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হয়েছে তখন থেকে, আমি সেকেন্ড ইয়ার, তখন আমি ক্লাসে বিভিন্ন সময় আমরা বলেছি যে আমাদের প্রস্তুতিটা এখন থেকে নিতে হবে। হঠাৎ করে 10 দিন পরে চাকরি হয়ে যাবে এমন নয়। তাই আমি বলবো তোমরা সবাই পড়াশোনা করবে, ভালো থাকবে, ঘরে থাকবে, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যেন আমরা খুব দ্রুতই স্বাভাবিক একটা পৃথিবী ফিরে পাই, আমরা যেন স্বাভাবিকভাবে চলাচল করতে পারি, সকল আতঙ্ককে পাশ কাটিয়ে যেন আমরা থাকতে পারি, এবং ক্লাসরুমেই যেন তোমাদের সাথে আমাদের দেখা হয় কোনো আতঙ্ক ছাড়া। ভালো থাকবে সবাই। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।